খালেদা জিয়ার মৃত্যুতে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। তার অসামান্য অবদান অম্লান থাকবে ইতিহাসে, ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের জানাজা। স্বামীর পাশে সমাহিত করতে চলছে প্রস্তুতি। শেষবারের মতো দেখতে ঢাকার পথে অনেকে। সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে মর্মাহত পুরো দেশ। গুলশান কার্যালয়ের শোক বইয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর। সবার কণ্ঠেই ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সারা দেশে বেড়েছে শীতের দাপট। জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর বসা যাবে কিছু দেখা যায় না। হাত পা কাঁপায় টাপায় নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট থেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনের চিত্র দেখতে চাই। সহকর্মী রঞ্জন শান্ত সেখানকার আপডেটগুলো রাখছেন। রঞ্জন, আপনি সেই সকাল থেকেই তো সেখানকার খবরাখবরগুলো রাখছিলেন। খালেদা জিয়াকে কখন নাগাদ বের করা হতে পারে জানাজার উদ্দেশ্যে, এবং কিছু কি জানতে পেরেছেন কিনা, কি আপডেট সেখানে? একটি কালো কাপড় মোড়ানো গাড়ি ঢুকেছে কিছুক্ষণ আগে, আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেই খবরগুলো জানাবেন রঞ্জন। ইসরাত, বাংলাদেশের আকাশ তো ভারী গত সকাল থেকে, এবং সেই ভারাক্রান্ত অবস্থা এভার কেয়ারের সামনেও, এবং সেটা সময় যত গড়াচ্ছে ততই ভারী হচ্ছে। যে কালো কাপড়ে মোড়ানো অ্যাম্বুলেন্সের কথা আপনি বলছিলেন, হ্যাঁ, সেটা কিছুক্ষণ আগে এভার কেয়ারের যে মেইন এন্ট্রেন্স বা মেইন গেট, সেখান থেকে বের হয়ে পাশের গেট দিয়ে ঢোকানো হয়েছে। যতটুকু খবর নিয়ে জানা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গোসলের যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থা করা হচ্ছে। সে কারণে এর আগে খুব সকালে 7টারও আগে একটা লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়িও ভেতরে ঢুকেছিল। এখন পর্যন্ত এই দুটো ফ্রিজার ভ্যান দেখা গেছে, এবং পিএম গার্ড যদি বলি বা চেয়ারপারসন সিকিউরিটি বলি, সেটা ছিল এই কালো কাপড়ে মোড়ানো গাড়িটার সঙ্গে। তো সেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যতটুকু ভেতরের স্টাফদের কাছ থেকে খবর নেয়ার চেষ্টা করেছি, যতটুকু জানা গেছে যে আনুমানিক 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে তাকে বা 10টা নাগাদ এখান থেকে নিয়ে যাওয়ার যে একটা সময়, সেটা ধারণা করা হচ্ছে। কোনো অফিসিয়াল কনফার্মেশন কিংবা আনুষ্ঠানিকভাবে যেহেতু এই সময়টা জানানো হয়নি, 2-1টা গাড়ি সকাল থেকেই ঢুকছে। তার কাছের মানুষ এবং বিশেষ করে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু ওই শুরুর গাড়িটার সঙ্গেও ছিল, এবং তারা সময়
সময়ে এই জায়গাটাই আসলে এই প্রোটোকলটা দিচ্ছে। এবং এছাড়া যে রুট দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে সেই সমস্ত ব্যাপারে আগেই জানা গেছে। এভারকেয়ার হাসপাতাল থেকে 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে তার বাসভবন ফিরোজায় যাওয়ার কথা, এবং গুলশান 2, তারপর কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট এবং বিজয় সরণির ওখান থেকেই উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে যাওয়ার কথা। এবং এরপরে আসলে যে ব্যাপারগুলো আরও পরিষ্কার করে জানানো হয়েছে, যে জায়গায় আসলে তাকে নেওয়া হবে, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করার জন্য, সেটার জন্য পুরো জাতি, পুরো দেশ প্রস্তুত হয়ে আছে এবং তারা সবাই অংশ নেবেন সেটা। এবং এভারকেয়ারের সামনে থেকে সেই জানাজা অবধি কিংবা তাকে মহাপ্রয়াণে শায়িত করা অবধি হয়তো সঙ্গে থাকবেন পুরো দেশ। ইশরাত, আমরা এবার যেতে চাই সহকর্মী আলামিন হক অহনের কাছে। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন, যেখানে তিনি অবস্থান করতেন, তার নিজের বাসভবন ফিরোজার সামনে যেতে চাই, সেখানকার চিত্র জানাবেন অহন। সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কি দেখতে পাচ্ছেন? সকাল অনেকটাই হয়ে গেল, এখন 8টার কিছু পরে এসে এখন সেখানকার চিত্র কেমন? নেতাকর্মীরা জড়ো হচ্ছেন কিনা সেখানে? এবং সেই পথ হয়ে তো যাবেন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা, সেই পথ হয়ে তো যাওয়ার কথা রয়েছে, জানাবেন সেখানকার খবরাখবর। শেষ যাত্রা বলছেন আপনি, এবং শেষবারের মতো ফিরোজায়, যেখানে দীর্ঘ সময় কাটিয়েছেন, রাজনৈতিক নানান স্মৃতি তার রয়েছে এই বাসায়, সেই বাসায় শেষবারের মতো আসবেন। এবং সেই ফিরোজার সামনেই আমি আছি। বাসাটি এখন পর্যন্ত আমি যদি সেই চিত্র দেখাই, নেতাকর্মীদের কথা আপনি বলছিলেন, নেতাকর্মীরা আশেপাশে ভিড় করছেন, তবে একেবারে বাসার মূল ফটকের সামনে নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি। বাসাটি একেবারে শূন্য পড়ে আছে কিছুদিন ধরেই। যখন বেগম খালেদা জিয়াকে এখান থেকে হাসপাতালে নেওয়া হলো, তারপরেই তার আত্মীয় স্বজনরা এখানে অবস্থান করছিলেন, এবং বেগম খালেদা জিয়ার যে শূন্যতা, সেটি কিন্তু আর পূরণ হয়নি, পূরণ হবেও না। বিশেষ করে আজ যখন শেষবারের মতো এই বাসায় তিনি আসবেন, নিশ্চয়ই তার আত্মীয় স্বজন যারা আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, শেষবারের মতো তাকেই এখানে তারা দেখতে চান। সে কারণেই তাকে নিয়ে আসা হবে। ঘন্টা দেড়েকের মতো হয়তো এই বাসায় তাকে রাখা হতে পারে, তারপরেই সমাহিত করার জন্য তাকে নেওয়া হবে। শেষবারের মতো এখান থেকেই নেওয়া হবে। আপনি জেনে থাকবেন যে জিয়া উদ্যানে তাকে তার স্বামীর মরদেহের পাশেই যে সমাধি আছে, তার পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। এবং নিরাপত্তার কথা যদি বলি, যেহেতু এখানে আনা হবে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। আশেপাশের যে সড়কগুলো এই বাসামুখী, সেই সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে, অর্থাৎ নিরাপত্তার কোনো কমতি নেই। আর আমি যেমনটি বলছিলাম, এই ফিরোজায় তার মইনুল রোডের বাসা থেকে যখন তাকে বের করে দেওয়া হয়, তারপরে এই বাসায় তার কেটেছে রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের শেষ কয়েকটা নিঃসঙ্গ বছর। বিশেষ করে তখন তিনি ক্ষমতায় নেই, এবং তার নানান রাজনৈতিক চাপ কিংবা নানান বিচারের সম্মুখীন হতে হয়েছিল, তখনও তিনি এই বাসায় অবস্থান করছিলেন। এবং এই বাসায় তার অনেক স্মৃতি আছে। শেষবারের মতো বেগম খালেদা জিয়া আসবেন, বিদায় জানাবেন তার সহযোদ্ধা, তার আত্মীয় স্বজন, প্রিয় মানুষগুলো। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ পুরো দেশ। আজ দুপুর 2টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর তাকে দাফন করা হবে জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শত সংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন, যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন, সেই দেশ, সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া। কেবল একটি দলের নয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। সিসিউর পর আইসিইউতে স্থানান্তর। দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও। শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ, ফিরবেন খালেদা জিয়া। আরেকবার উচ্চারণ করবেন, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা।
তবে তিনি আর ফিরলেন না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর 6টার কিছু পর। হার্টের ভালভে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না। সকাল 6টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন। আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান, ছিলেন নাতনি জায়েমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট্টবেলায় হারিয়েছেন বাবা, নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর শেষ বিদায়ও। এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান। বিষণ্ণ মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে। কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা। উনি বলেছিলেন, আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয়, আমি বাইরে যেতে চাই না। গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সবাইকে নিয়ে দেশটাকে গড়তে চাই। আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেটা ধারণ করে আপোষহীনভাবে দেশের পক্ষে থাকি। পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব। 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব। কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের। এই শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ্য দল হিসেবে গড়ে তুলি। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে কেউ হাসপাতালে, কেউ গুলশানে, কেউ বা নয়াপল্টনে ভিড় করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত। মৃত্যুর খবর পাওয়ার পরেই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতার। বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো। সেই অভিভাবকের চির বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের। আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। জাতি শোকাহত, দেশের আপামর জনগণ শোকাহত। এই শোক, এই শূন্যতা কাটিয়ে ওটা নয়। আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম, গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের প্রতিনিধি ও বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ 28টি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। তারা স্বাক্ষর করেন শোক বইয়ে। সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দল মত নির্বিশেষে সবাই। শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত 9:30 পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা। শোক বইয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা।
আসেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিল সহ 28 দেশের প্রতিনিধি। শোক বইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে, কত সম্মান করে, সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন। তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম, উনি যদি সব দেখে যেতে পারতেন। উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওনার বক্তৃতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা। খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান, হয়তো উনি জান্নাতুল ফেরদৌস থেকে তা দেখবেন। আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও আসেন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানাতে। দেশের মানুষ ছাড়া অন্য কোনো শক্তির কাছে তিনি তার জীবনে দায়বদ্ধতা দেখাননি। তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন নাই, এবং এই জন্য অনেক সময়কে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকে পুরা জাতি ঐক্যবদ্ধভাবে, প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ যিনি দিতে পারেন, তিনি থাকতেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না, এটা খুব দুঃখের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন তরুণ রাজনৈতিক নেতারাও। আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে, যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন। একজন রাজনৈতিক কর্মীর জন্য অবশ্যই খালেদা জিয়ার জীবন একটা অনুকরণীয়, অনুসরণীয়। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব। আমাদের নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা মনে করি তিনি আমাদের মাঝে আছেন, তার আদর্শ আমাদের মাঝে আছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ চলবে বুধবার বিকেল 4টা থেকে রাত 9টা এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আজ দুপুরে স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে চলছে সেই প্রস্তুতি। মূল সমাধির নকশা ঠিক রেখেই খালেদা জিয়ার দাফন করতে চলছে কাজ। এদিকে মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় কবর খননের আনুষ্ঠানিকতা। সমাধির চারদিকের সাদা মার্বেল পাথরের আবরণ সরাতে কংক্রিট আর পাথরে আবৃত 36 ফুট ব্যাসের এই সমাধির একাংশ ভেঙে ফেলতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। আছেন গোরখোদকও। চারদিকের দেয়াল ঘেরা প্রায় 15,000 বর্গফুটের এই সমাধিসৌধেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। কবর খননের অগ্রগতি দেখে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। নিরাপত্তা প্রস্তুতি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মি এভিনিউ চলছে। বাদ জোহর দুপুর 2টায় মানিক মি এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানকার খবর জানার চেষ্টা করবো সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। ফয়সাল, জানাবেন একটি খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেমনটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। সেই খবর জানতে চাই, যেসব নারীরা তার জানাজায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে সেই খবর জানাবেন, এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি তো অবশ্যই আপনি দেখছেন, জানাবেন। ইশরাত, আপনি শুরুতে বলছিলেন যে তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দাফনের যে বন্দোবস্ত সেটি ইতিমধ্যে চলছে। অন্যদিকে কিন্তু সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু বেশ
গত রাত থেকেই সেই তৎপরতাও চলছে। ইতিমধ্যে সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু এখানকার যে জানাজার নামাজের মঞ্চ তৈরি করা থেকে শুরু করে সেখানে যে ভিভিআইপিরা উপস্থিত হবেন, দেশি বিদেশি যে সকল মেহমানরা রয়েছেন যারা উপস্থিত হবেন, তাদের জন্য যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে আমরা দেখছি যে সংসদের দক্ষিণ প্লাজার সামনে যে বিশাল মাঠটি রয়েছে সেখানে মূলত আমন্ত্রিত অতিথিরা যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত হবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে আমরা দেখছি এখানে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, সাধারণ মানুষরা উপস্থিত হয়েছেন যারা বেগম খালেদা জিয়ার ভক্ত অনুসারী ছিলেন, যারা ভালোবাসতেন। তারা কিন্তু অনেকেই মধ্যরাতেই বলা যায় তারা এই মানিক মিয়া এভিনিউতে এসে তারা অপেক্ষায় আছেন জানাজার নামাজ পড়ার জন্য। তো এখানকার সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, এই যে লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি, এই যে জানাজার নামাজের জন্য তাদের যে অপেক্ষা, সেটিকে কেন্দ্র করেই কিন্তু এখানে পুরো এলাকা জুড়েই নিরাপত্তার চাদরে কিন্তু পুরোটা এলাকা মুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যদি বলি মানিক মিয়ার একেবারে শুরুর প্রান্ত থেকে শেষের প্রান্ত এবং সংসদের চারপাশ এলাকায় কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার জানাজায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিদেশি মেহমান আসবেন। তাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরও আসার কথা রয়েছে। এর পাশাপাশি বিদেশে যে সকল নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটানেরও তাদেরও প্রতিনিধি আসার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে তাদের নিরাপত্তা কিংবা এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে জমায়েত হবেন, খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন, তাদের এই যে জমায়েত যাতে সুশৃঙ্খল হয় সে বিষয়ে কিন্তু নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন নারীদের বিষয়ে, যে নারীদের জন্য যে নামাজের নির্ধারিত জায়গা ব্যবস্থা করা হয়েছে সেটি এখনো পর্যন্ত সেটির কি অবস্থা। মূলত আপনি জানেন এবারের যে খালেদা জিয়ার জানাজায় সেখানে কিন্তু বিশাল একটি অংশ নারীদের উপস্থিতি আশা করছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে। সেজন্যই মূলত এই জানাজার নামাজের বেশ কিছু অংশে মূলত বেগম নারীদের জন্য কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র নারীরাই সে জানাজায় অংশ নিতে পারবেন, সে জায়গাগুলোকে সেভাবে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি পুরো সংসদ এরিয়া কিংবা জানাজার নামাজের যে জায়গাটা সেটিকে সুশৃঙ্খল রাখার জন্য সংসদ ভবনের আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু সড়কের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। বেশ কিছু এলাকা ইতিমধ্যে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে যদি বলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ফার্ম গেটের যে র্যাম্পটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কারওয়ান বাজার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বিজয় সরণির যে সড়কটি রয়েছে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম সংসদের চারপাশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো বন্ধ করে তাদেরকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তো ইশরাত, এই ছিল এখানকার অবস্থা। খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে অনেকে ঢাকায় এসে পৌঁছেও গেছেন। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই শোকাহত তারা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে যে যার মতো গণপরিবহন সহ বিভিন্নভাবে ঢাকায় আসছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রংপুর থেকে বাস রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অনেক নেতাকর্মী। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ দেশের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে বাস, বিমান সহ বিভিন্নভাবে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়তে শুরু করেন নেতাকর্মীরা। ভিড় দেখা যায় রেলওয়ে স্টেশনেও। সবার মুখেই মলিনতার ছাপ। বগুড়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে দলে দলে যাত্রা করেন রাজধানীর দিকে। এছাড়াও সুনামগঞ্জ, বাগেরহাট, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রিয় নেত্রীর নামাজে জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মীরা। সকলের অভিভাবক আজকে আমাদের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আমরা এখন কার কাছে আমাদের মনের কথাগুলা বলবো? নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে আমরণ জীবিত হয়ে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের গণতন্ত্রের মাকে বেহেশতের সর্বোচ্চ মেহমান করেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী মানুষের ঢল দেখা যাচ্ছে। ঢাকামুখী নেতাকর্মীদের খবরাখবর জানার চেষ্টা করব। সহকর্মী জানাচ্ছেন, আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত হবেন সেই খবরগুলো জানানোর জন্য। রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডে যুক্ত হতে চাই সহকর্মী রাব্বি হোসেনের সাথে। রাব্বি, জানাবেন বাড়তি কোনো চেকপোস্টের চিত্র কি দেখেছেন কিনা আপনি? মানুষ যারা এসেছেন তারা কি বলছেন? নেতাকর্মীরা ঢল দেখছেন কেমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ইশরাত, আমি যদি প্রথমেই বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তাদের আহাজারি কমছেই না, তারা শোকাহত। তারা বলছেন যে তাদের এই তিনবারের প্রধানমন্ত্রী যিনি আপসহীন নেত্রী ছিলেন তার চলে যাওয়াতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তারা রাত থেকেই ঢাকায় অবস্থান করছেন শেষবারের মতো তাদের যে নেত্রীকে বিদায় দেওয়ার জন্য। অনেকেই ঢাকায় আগে থেকেই তারা রাতে চলে এসেছেন, কারণ আজকে যেহেতু দুপুর 2টায় জানাজা রয়েছেন, আগে থেকেই তারা এসেছেন। আমাদের সঙ্গে কয়েকজন নেতাকর্মী রয়েছেন, আমরা দেখছি যে ঢাকার বাইরে থেকে এখানে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন এবং আজকের এই অংশ নিচ্ছেন সেই বিষয়ে একটু বলুন। আমরা পঞ্চগড় থেকে এসেছি, বাংলাদেশের শেষ সীমানা উত্তরে। আমরা পঞ্চগড় থেকে এসেছি। আজকে আমাদের গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা শেষ বিদায় জানার জন্য আজকে এসেছি। আমরা ওনাকে আসলে উনি গণতন্ত্রের নেত্রী ছিলেন। যখনই গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েন তখনই উনি হাল ধরে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যা করার লাগে উনি কিন্তু রাজপথের মধ্য দিয়ে সেই স্বৈর শাসক শো আরম্ভ করে। আমরা দেখেছি 1988 সালে 24শে জানুয়ারি শেখ হাসিনার গাড়ি বহরে যখন স্বৈর শাসক এরশাদ যখন গুলিবর্ষণ করেন তখন 24 জন প্রাণহানি হন। আবার 26 তারিখে জানতে চাই যে বেগম জিয়া চলে যাওয়াতে কি শূন্যতা তৈরি হবে এই রাজনীতিতে, আপনারা যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছেন? আসলে আমরা তৃণমূলের নেতৃবৃন্দ আমরা মর্মাহত। আসলে এই অভাব পূরণ হওয়ার মতো নয়, গণতন্ত্র এই অভাব পূরণ হওয়ার মতো নয়। এখন আমাদের দেশনেত্রী, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পঞ্চগড় থেকে এসেছি। আচ্ছা, আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে যারা পঞ্চগড় থেকে এসেছেন, অর্থাৎ বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত থেকে এসেছেন বেগম জিয়াকে শেষবারের মতো বিদায় দিতে। তারা তৃণমূলের নেতৃবৃন্দ, তারা বলছেন যে তাদের নেত্রী চলে যাওয়াতে যে শূন্যতা তৈরি হচ্ছে সেটি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে মানুষ এসেছেন তার নেত্রীকে শেষবারের বিদায় জানাতে। দর্শক, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি। কুমিল্লায় যেতে চাই, কুমিল্লার সহকর্মী খোকন চৌধুরী আমার সাথে যুক্ত আছেন। খোকন, জানাবেন নেতাকর্মীদের নিয়ে বাসগুলো কি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে কিনা এবং তারা যদি যথাসময়ে পৌঁছাতে চায়, ইতোমধ্যেই তো রওনা হওয়ার কথা রয়েছে, একটু জানান সেখানকার খবর। ইশরাত, যেমনটা বলছেন, আসলে গতকাল থেকেই কিন্তু যখন থেকেই খবর এসেছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এরপর থেকেই কিন্তু শেষবারের মতো দেখার জন্য কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে গতকালকেই অধিকাংশ নেতাকর্মী ঢাকায় চলে গিয়েছেন। আজকেও কিন্তু একই প্রস্তুতি, সকাল থেকেই শীতকে উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা আসছেন, তারা ভিড় করছেন, ঢাকার উদ্দেশ্যে যাবেন। তাদের যে প্রিয় নেত্রী রয়েছেন আপসীন বেরিয়েছেন এখন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে খবর নিয়েছি, সকালে আসলে দলে দলে মানুষ যাচ্ছেন তার প্রিয় নেত্রীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য। সাধারণ মানুষ যেটি বলছেন আসলে যে বাংলাদেশ যতবারই স্বৈর শাসনের কবলে পড়েছে ততবারই কিন্তু বেগম খালেদা জিয়া দিয়ে কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এই জাতিকে আসলে গণতন্ত্রের দিকে নিয়ে গেছে। সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যাচ্ছে এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রিয় নেত্রী সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রিয় নেত্রী সেই নির্বাচনটি দেখে যেতে পারেননি, সেই আক্ষেপটুকু কিন্তু আসলে সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু কাজ করছে। তারা কিন্তু আসলে গতকাল থেকেই একেবারে শহরের কথা যদি বলি, একটি স্তব্ধ অবস্থা, অর্থাৎ শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু আসলে কুমিল্লা শহর সহ পুরো জেলা জুড়েই কিন্তু যেভাবে পারছেন তার প্রিয় নেত্রীর জন্য দোয়া মাহফিল পড়াচ্ছেন এবং সকাল থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। এখন যে জায়গাটিতে রয়েছে এটি টাউন হলের মাঠ, এখান থেকে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই যে বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে যাবে এবং বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকা থেকে কিন্তু এইসব যানবাহনগুলো ছেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু তার প্রিয় নেত্রীর জানাজা অংশগ্রহণের জন্য স্বতঃস্ফূর্তভাবে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। ইশরাত, ঢাকার আকাশ বাতাস, সারা বাংলাদেশের আকাশ বাতাস শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ছুটছেন ঢাকার পথে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে।
রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে গেছে ক্রোকারিজ মার্কেটের 3টি দোকান। গতরাতে গোয়ালন্দ বাজারে হয় এই অগ্নিকাণ্ড। স্থানীয়রা জানান, খোকন মণ্ডলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের আরো 2টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যেও। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের দাবি, নগদ টাকা ও মালামাল সহ তাদের অন্তত 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারা দেশে বেড়েছে শীতের দাপট। মাঝামাঝি সময় এসে ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর কিছু দেখা যায় না। হাত পা কাঁপাই টাপাই নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। শীতের জ্বালায় আর গাড়িও ধরতেছি না, অভাব বিলে তো আইছি, অভাব না থাকলে কি আসতাম নাকি। দর্শক, গোপালগঞ্জের আবহাওয়ার খবর জানার চেষ্টা করব। সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আমার সাথে যুক্ত আছেন। মুন্না, জানাবেন, আমরা শুনতে পেরেছি গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা আজ 7.5। স্পষ্ট করে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা, এবং সেখানকার মানুষের ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, সেই খবর জানাবেন। ইসরাত, দক্ষিণের জেলা গোপালগঞ্জে আজকে আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য মতে আজকে গোপালগঞ্জে তাপমাত্রা সর্বনিম্ন গোপালগঞ্জের তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা আছে 77%। এবং একটি আবহাওয়া অফিস আরও যেটি বলেছে যে 200 মিটার সামনে এত কুয়াশাচ্ছন্ন এলাকা যে 200 মিটার সামনের কোনো কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় লোকজন একেবারে নাই বললেই চলে। কুয়াশাচ্ছন্ন এলাকায় যারা সারা দিন আনে দিন খায়, যারা খেটে খাওয়া মানুষ বা ইজি বাইক, তারা তাদের পেটের দায়ে তারা রাস্তায় বেরিয়েছে। আর আপনি জানেন যে ইদানিং এখন শুরু হয়েছে বড় আবাদ। কৃষকরা কিন্তু এই সময় ক্ষেত খামারে বড় আবাদে কাজ করে, কিন্তু এই শীতের সময় তারা কিন্তু ক্ষেত খামারে তারা কাজ করতে পারছে না। এমন একটি অবস্থার মধ্যে 9টা-10টার আগে কেউই যেতে পারছে না। আরেকটি বিষয় হলো যে যেটি গোপালগঞ্জের যে তাপমাত্রা, এইরকম তাপমাত্রা কিন্তু গোপালগঞ্জের মানুষ আগে 8-10 বছর আগে একবার 6 ডিগ্রিতে নেমেছিল, আর আজকে 7.5 ডিগ্রি নেমেছে, যেটি জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ গরম কাপড়ের যে অবস্থা, তাতে যারা একটু সচ্ছল রয়েছে তারা গরম কাপড় পরে একটু বাইরে বেরোতে পারছে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর রয়েছে, তারা কিন্তু বাইরে বেরোতে পারছে না গরম কাপড়ের জন্য। তবে এই মুহূর্তে এর আগে আমরা যেভাবে দেখছি যে গরম কাপড় কিছু কিছু এলাকায় সরকারি এবং বেসরকারিভাবে গরম কাপড় দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে। প্রচুর ঠান্ডা মনে হচ্ছে, আপনার পেছনের চিত্র দেখেই মনে হচ্ছে আমাদের মোজাম্মেল, এবং আপনিও সাবধানে থাকবেন, সাবধানতার সাথে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার আদি নিবাস পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দারা। শৈশব কৈশোরের কিছুটা সময় জলপাইগুড়িতে কাটানোর পর ভাগ হয়ে যায় 2 বাংলা। বাংলাদেশে স্থানান্তরিত হন বেগম জিয়ার পরিবার। তার মৃত্যুতে শোকাহত শৈশবের স্মৃতি বিজড়িত শহরটির বাসিন্দারাও। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ায় কেটেছে বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব। তার মৃত্যুতে আজ গভীরভাবে শোকাহত শৈশবের স্মৃতি বিজড়িত সেই পুরনো এলাকার বাসিন্দারাও। বেগম জিয়ার প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি হয় জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে। 2 বাংলা বিভক্তের সময় ছোট্ট খালেদা জিয়া ওরফে পুতুলকে নিয়ে বাংলাদেশে চলে আসে তার পরিবার। জলপাইগুড়িতে তাদের আদিনিবাস হাতবদল হয়ে যায় স্থানীয় 2 পরিবারের কাছে। এই বাড়িটা তাদের ছিল, এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে, এবং
এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে। খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখেরজনক ব্যাপার। মঙ্গলবার খালেদা জিয়ার প্রয়াণের খবর শুনে শোকে স্তব্ধ হয়ে যায় তার শৈশবের স্মৃতি বিজড়িত জলপাইগুড়ির বাসিন্দারা। দূর থেকেও দীর্ঘদিন ধরে তাকে মনে রেখেছেন সেখানকার মানুষ। খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা তার পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং কারণ ইতিহাস থেকে জেনেছি যে তিনি এই বিদ্যালয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন। জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন। বর্তমানে বেগম জিয়ার আদি নিবাসে বসবাসরত পরিবার দুটির পাশাপাশি শোক প্রকাশ করেছেন তার শৈশবের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মর্মাহত জলপাইগুড়ির বাসিন্দারাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী বেলারুশে নিজেদের অত্যাধুনিক হাইপারসনিক ওরেশনিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়া, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সিস্টেমটি মোতায়েনের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে বেলারুশে স্থাপনের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে পৌঁছানোর সক্ষমতা পেল মিসাইলটি। মাঝারি পাল্লার ওরেশনিক শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যা 6টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিনা বাধায় 3000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ক্ষেপণাস্ত্রটি। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে এর আগে দাবি করেছিল মস্কো। গেল বছরের নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্রটি ব্যবহার করে রাশিয়া। সোমালিল্যান্ডকে দেয়া ইসরায়েলের স্বীকৃতিকে এবার অগ্রহণযোগ্য আখ্যা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করার পর তেল আবিবের বিরুদ্ধে এখন হর্ন অব আফ্রিকাকে অস্থিতিশীল করার অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ইসরায়েলের সিদ্ধান্ত অবৈধ এবং অগ্রহণযোগ্য। ৭১,০০০ ফিলিস্তিনির রক্ত হাতে নিয়ে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরান, কাতারে হামলার পর এখন নেতানিয়াহু সরকার আফ্রিকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শত্রুদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা নয়, তাইওয়ানকে পুরোপুরি অবরুদ্ধ করতে চায় চীন। সে লক্ষ্যেই দ্বীপাঞ্চলটিকে ঘিরে বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং। বহুল আলোচিত যুদ্ধ প্রশিক্ষণ জাস্টিস মিশন নিয়ে এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। এর মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি ছিল সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিল দেশটি। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় এবং কার্যকর সামরিক মহড়া চীনের জাস্টিস মিশন। বহুল আলোচিত এই যুদ্ধ প্রশিক্ষণকে ঘিরে বিশ্ব রাজনীতিতে চলছে তোলপাড়। দক্ষিণ চীন সাগর অঞ্চলে বেইজিংয়ের এর আগে মহড়া হলেও সেগুলোর তুলনায় জাস্টিস মিশনকে একেবারেই ভিন্ন বলছে বিশ্লেষকরা। তাদের মত, তাইওয়ানকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রস্তুতি নিতেই এই যুদ্ধ প্রশিক্ষণ। এর আগেও চীন ওই অঞ্চলে মহড়া করেছে, তবে এটা সম্পূর্ণ আলাদা, কারণ এই যুদ্ধ প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে তাইওয়ানকে অবরুদ্ধ করে ফেলা। বেইজিং যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চাইছে যে তাইওয়ানকে নিয়ে বাড়াবাড়ি করলে কঠোর পরিণতি অপেক্ষা করছে। তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে বরাবরই হিসেব করে আসছে চীন। এমনকি চাইলে দ্বীপটিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো হুঁশিয়ারিও বারবার দিয়ে গেছে বেইজিং। এক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী হোক কিংবা বিদেশি শক্তির হস্তক্ষেপ, কোনো কিছুই দমন করতে পারবে না চীনকে। আমাদের সেনাবাহিনী যে কোনো সময় অভিযান পরিচালনার জন্য শক্তিশালীভাবে সক্ষম। এরকম প্রশিক্ষণ সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো সেনা দক্ষতাকে তুলে ধরে। লাইভ ফায়ার ড্রিলের মধ্য দিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের চীনের ক্ষমতা সম্পর্কে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাইওয়ান প্রণালীতে দুদিনব্যাপী জাস্টিস মিশন 2025-এর লক্ষ্য ছিল তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরোধ, বিশাল সমরাস্ত্র ও রণকৌশল প্রদর্শন ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা জারি করা। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার মতো শক্তিশালী ইঙ্গিত দিয়েছে বেইজিং। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।